আমরা আজকে যাচ্ছি মায়াপুর। ওয়েদারটা দারুণ, ড্রাইভিং এর মজাই আলাদা। তাঁতের শাড়ি শুকোচ্ছে দেখো। এটা আমাদের মায়াপুর মন্দিরের প্রথম দর্শন। In 300 meters, turn left into the parking lot. কার পার্কিং হচ্ছে 150 রুপিস। ভেতরে এতগুলো পার্কিং আছে, যেখানে খুশি কিন্তু গাড়ি নিয়ে ঘুরতে পারো, সেখানে গাড়ি রাখতে পারো। ওয়ান টাইম পেমেন্ট অফ 150 রুপিস ফর 24 আওয়ার্স। এখানে ঈশ্বরদয়া ভবনে কুপন শেষ। এখানে 6 জায়গায় ইসকনের খাবার পাওয়া যায়। বিশাল মায়াপুরের বিশাল মন্দির। মন্দিরটা বিশাল মানে কত বিশাল, না দেখলে বোঝা যাবে না। এইখানে মেন মন্দির খুলবে সামনের বছর। আর এই গদা ভবনের ভোগ প্রসাদের লাইন। যারা বলে মিড ডে মিলে ইসকন কি খাওয়াচ্ছে, এই খাবারটা দেখো। এখানে এসে মনে হচ্ছে পুরোটাই বিজনেস বিজনেস বিজনেস। টয়লেটের কোথাও মার্কিং পেলাম না, এতটাই নোংরা। এইটা শুধু এপার থেকে ওপার যায় কৃষ্ণনগর শিয়ালদা লাইনের জন্য, আর এইটায় যাবো ওপারে নবদ্বীপ। এই জায়গাটা যেটা সবাই আসে না, বিষ্ণুপ্রিয়ার জন্ম দিতে। নবদ্বীপ মায়াপুর ঘোরার এই ভিডিওটাতে থাকছে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন। বারাসাত কৃষ্ণনগর টোল। আর এই প্রত্যেকটা ইনফরমেশনস কিন্তু আমাদের নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে, যেগুলো ঘোরার আগে বা ঘোরার সময় আমাদের হয়েছে। আমরা আজকে যাচ্ছি মায়াপুর। পেছনে দেখাতে পারছি না কারণ মোবাইলটা আমার ড্যাশবোর্ডের একটা কোণে রেখে এই রেকর্ডিংটা করছি। আদি ফেস দেখিয়ে দাও, সবাই দেখিয়ে দাও সবার ফেস। ওয়েদারটা দারুণ, মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ভাব, কারণ ভিতরে এসি চলছে। রাস্তাটা সুন্দর। আমি নর্থ বেঙ্গল থেকে 2021-এ এসেছি, সিঙ্গেল রোড ছিল, এখন রোড এক্সপ্রেস হাইওয়ে। রাস্তাটা দেখো শুধু কত সুন্দর, সেই রকম রোড, ড্রাইভিং এর মজাই আলাদা। ওয়েদারটা খুব ভালো আছে। একবার মেঘ উঠছে, একবার রোদ উঠছে, শুধু বৃষ্টিটা না হলেই ভালো। সাদা আকাশের নিচে ছাতা ধরা আছে, মেঘের কালো ছাতা, সুন্দর আবহাওয়া। কারণ গাড়ির মধ্যে এসিও চলছে। এসিটা বন্ধ করে দিলে এই আবহাওয়াটা যে ঠান্ডা ঠান্ডা সেইটা আর থাকবে না। ঠান্ডা ঠান্ডা কুল কুল সেটা বন্ধ হয়ে যাবে। আমার দাদু ভাই ভিডিওটা করছে, এখানে তাঁতের শাড়ি রং করছে, সব শুকোতে দিয়েছে, ফুলিয়া সব শুকোচ্ছে। তাঁতের শাড়ি শুকোচ্ছে দেখো। কি ইনফরমেশনস থাকছে বলো তো এই ভিডিওতে? গাড়ি নিয়ে একদিনে কি ঘুরে ফেরত আসা যায় এই দুটি জায়গা একদিনে কভার করে? আচ্ছা, গাড়ি রাখার কি ব্যবস্থা আছে? গাড়ি নিয়ে কি সব স্পটে ঘোরা যায়? খাওয়া দাওয়া কোথায় করব? এটা আমাদের মায়াপুর মন্দিরের প্রথম দর্শন। আমরা যখন এসেছিলাম তখন কি ছিল, আর এখন এই মন্দির কি নেক্সট ইয়ার খুলবে, এখন এই মন্দির খোলেনি। কতক্ষণের টোটাল টাইম সাফিসিয়েন্ট ফর এন্টায়ার ট্যুর, মানে নবদ্বীপ এবং মায়াপুর, ইভেন উইথ এজেড ফ্যামিলি মেম্বার? মানে অন্য জায়গায় গিয়ে এটা দেখালেই হয়ে যাবে। আচ্ছা, এখানে টয়লেটের ব্যবস্থা কেরম? কি জায়গা ঘুরে দেখলেই নবদ্বীপ মায়াপুরের ঘোরাকে কমপ্লিট ঘোরা বলা যেতে পারে? আগে কোথায় যাব, মায়াপুর নাকি নবদ্বীপ? মন্দির কখন খোলা থাকে, কখন বন্ধ? যদি নাইট স্টে করতে চাই তাহলে কি অপশনস, ইত্যাদি অনেক ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। আর এই সবের সাথে থাকবে পরিবারের সাথে কাটানো আমাদের একটা সুন্দর দিন। তাই স্কিপ না করে ভিডিওটা দেখো, কারণ এটা কোনো ট্যুর প্ল্যানার ব্লগ না, এটা ফ্যামিলি ব্লগ, যেখানে রিয়েল এক্সপিরিয়েন্সের সাথে থাকবে ভালো মন্দের ডিটেলস, যাতে আমাদের অভিজ্ঞতা থেকে তোমরা নিজেদের ঘোরার এক্সপিরিয়েন্সটাকে আরও সুন্দর প্ল্যান করতে পারো। এখানে ঈশ্বরদয়া ভবনে আসতে লেট,
কুপন শেষ। ঈশ্বরদয় ভবনে আমাদের খাবার প্ল্যানিং ছিল, এখানে 6 জায়গায় ইসকনের খাবার পাওয়া যায়, ওখানে পাওয়া গেল না। এবার এসছি আমরা গোবিন্দাস রেস্টুরেন্ট, এখানেও পাওয়া যায়, তবে এখানে মনে হচ্ছে পাওয়া যাবে, সেই জন্য এখানে এসছি। এই হচ্ছে রেস্টুরেন্ট। যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য একখানে ইনফরমেশন যে মায়াপুরের এই যে পুরো ক্যাম্পাসটা, এর মধ্যে ঢুকে যাবে কার পার্কিং হচ্ছে 150 রুপিস, এবং এইটা দিয়ে তুমি মায়াপুরের যে কোনো, এই ভেতরে এতগুলো পার্কিং আছে, যেখানে খুশি কিন্তু গাড়ি নিয়ে ঘুরতে পারো, সেখানে গাড়ি রাখতে পারো। ওয়ান টাইম পেমেন্ট অফ 150 রুপিস ফর 24 আওয়ার্স। গোবিন্দাস প্রসাদম থালির বিলিংয়ের জন্য রিমিকে এখানে নামিয়ে দিয়ে আমি চললাম পার্কিংয়ে গাড়ি রাখতে। এটা হচ্ছে সেই বিশাল মায়াপুরের বিশাল মন্দির, পেছনে হচ্ছে গদা ভবন। পার্কিংয়ে দাঁড়িয়ে এখানে আগে এসেছিলাম যখন, আজ থেকে অনেক বছর আগে, আমূল পরিবর্তন, গাড়ি পার্কিং করে দিয়েছি। মন্দিরটা বিশাল, মানে কত বিশাল না দেখলে বোঝা যাবে না। 50 থেকে 80 টাকার কুপন কেটে 4টে হলে প্রসাদ খাওয়ানো হয়। গদা প্রসাদম হল, গীতা প্রসাদম হল, সুলভ প্রসাদম হল এবং নমহট্ট প্রসাদম হল। এইখানে পার্কিংয়ে গাড়ি রেখে আমি চলে এসেছি এখন গোবিন্দাস রেস্টুরেন্টে। এটা গোবিন্দাসে এসে আমরা কেটে নিয়েছি 170 টাকা করে থালি, একটাই থালি অ্যাভেলেবেল। গদা ভবন, গীতা ভবন ইত্যাদি যে 4টে প্রসাদম হল আছে, সেখানে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করতে হয়। টিকিটের অ্যাভেলেবিলিটি, কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে, এই সব ম্যাটারগুলো আমাদের মতো পরিবার যেখানে এজেড ফ্যামিলি মেম্বার থাকে তাদের জন্য একটু প্রবলেম তৈরি করে। নাও ধরো, এটা প্রসাদ নয়, মিষ্টির দোকানের মিষ্টি। আর সেই সব প্রবলেমকে ওভারকাম করার জন্য এখানে 6খানা রেস্টুরেন্ট আছে, যার মধ্যে গোবিন্দাস একটা। গদা ভবনের কুপন, যেটা হচ্ছে এখানে ভোগ প্রসাদের সব থেকে মিনিমাম লোয়েস্ট কুপন, সেটা এখানে পাওয়া যায়। এখান থেকে কেটে ওই সামনে লাইনে দাঁড়াতে হয়, সেখান থেকে এই গদা ভবনে ঢুকিয়ে খাওয়ানো হয়। আমরা এখন যাচ্ছি মেন মন্দির, 12টা বাজে, যেটা এখন অবধি মেন মন্দির। এইটা কিন্তু এখনো আন্ডার কনস্ট্রাকশন, নেক্সট ইয়ারে এটার উদ্ঘাটন হবে বলে এখন অবধি ডেট ডিসাইডেড। কিন্তু এখন অবধি মায়াপুরের যে মেন মন্দির, যেখানে এখনো পূজা আরতি হয়, সেইখানে আমরা যাচ্ছি। মায়াপুর ইসকনের মধ্যে যতগুলো ভবন আছে সব একই বাউন্ডারির মধ্যে, এবং তোমরা যদি গাড়ি নিয়ে নাও যাও, ভেতরে ইসকনের নিজস্ব টোটো সার্ভিস আছে, আর প্রতিটা টোটোতে ভাড়া ডিসপ্লে করা রয়েছে। ওই ধরো মাথা পিছু 10 থেকে 15 টাকা, এর থেকে বেশি নয়। ইসকন স্পিরিচুয়ালিটি ওয়ার্ল্ড হেডকোয়ার্টার্স। মন্দিরে ঢুকতে গেলে কিন্তু মোবাইল ফোন আর জুতো জমা দিতে হয়, আর এইখানে 2টি কাউন্টার আলাদা আলাদা, আর এর জন্য টাকা লাগে না। এত দূরে মোবাইল ফোন জুতো জমা রেখে এখান দিয়ে হেঁটে এসে মন্দির দেখতে হবে। আমি এই মোবাইল ফোন রাখার কনসেপ্টটা বুঝি না। জুতো রাখাটা ঠিক আছে, মোবাইল। এখানে মন্দির দুপুরে বন্ধ হয় 1টার সময়, আমরা পৌঁছেছিলাম 12:30টায়। বাবা অনেক টায়ার্ড হয়ে গেছিল, তাই বাবা বাদে আমরা সবাই কিন্তু মন্দির দর্শন করতে পেরেছিলাম। এই হচ্ছে সেই নতুন মন্দির, যা এখনও নির্মাণাধীন। তবে নির্মাণাধীন হলেও এই মন্দিরেও ঘুরিয়ে দেখানো হয় 50 টাকা মাথা পিছু ডোনেশন নিয়ে। কিন্তু বয়স্কদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে, কারণ 3rd ফ্লোর অবধি নিয়ে যায়। এইখানে মেন মন্দির খুলবে সামনের বছর, আর এই গদা ভবনের ভোগ প্রসাদের লাইন। কিন্তু এটা গদা ভবনের লাইন নয়, এটা হচ্ছে গোবিন্দাস প্রসাদম। এখানে 170 টাকা মাথা পিছু, আর খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সত্যিই অসাধারণ। তবে এটা ক্লিয়ার করে রাখি, এই থালি কিন্তু সারা দিন পাওয়া যায় না। এখানে লাঞ্চের টাইম 1টা থেকে 2টো যখন এই প্রসাদমের থালি পাওয়া যায়, তাই বিলিংটা আগে ভাগে করিয়ে রাখা ভালো। আমরা ভেবেছিলাম আজকে ঈশ্বরদান ভবনে খাবো, কারণ ওটা এসি রেস্টুরেন্ট, কিন্তু কুপন লিমিটেড, আর আমরা এসে পৌঁছতে পৌঁছতে কুপন শেষ। যারা বলে মিড ডে মিলে ইসকন কি খাওয়াচ্ছে, এই খাবারটা দেখো।
170 রুপিস থালি এইটা যদি হয় তাহলে স্কুলের আলু সিদ্ধ ভাতটা কি কোয়ান্টিটির দেয় বুঝতে পারছো? তো আজকে এই একটা থালি আমার পক্ষে খাওয়া চাপ হয়ে যাচ্ছে, তাই এখানে মায়াপুরে এসে যদি কেউ খাবার অর্ডার করো তো প্লিজ 2 জন থাকলে একটা, 4 জন থাকলে 2টো নাও। আর খেতে পাচ্ছি না, মানে এতটাই হেভি। খাবারটা খুব ভালো বাট হেভি এতটাই। আমি নিজেকে ফুডি বলি, আর এখানে গিয়ে আমি প্রথমবার এই থালি শেষ করতে পারিনি। প্রথম ইস্কনে এসেছিলাম আই থিঙ্ক 95-96, তারও আগে হবে, মানে ওই সময়টা। তারপরে এসেছিলাম 2006-07, এশিয়ার সব থেকে বৃহৎ। এখানে এসে মনে হচ্ছে পুরোটাই বিজনেস বিজনেস বিজনেস। এখানে ইস্কনের আইসক্রিম পার্লার, এইটা বিশাল গ্রসারি শপ, 3-3খানা রেস্টুরেন্ট। মানে মায়াপুর এসো, খাও দাও, থাকো। আর এটা হচ্ছে ইসকনের ভেতরের টোটোর রেট। মায়াপুর ইসকনে একটা জিনিস আমায় খুব ডিসঅ্যাপয়েন্ট করেছে, সেটা হচ্ছে ইউরিনারি বা টয়লেটের ব্যবস্থা। কোথাতেও কোনো রকম মার্কিং করা নেই, আর যে দুটো খুঁজে পেলাম সেগুলো এত দুর্গন্ধ আর এতটাই অপরিষ্কার, এটা এক্সপেক্ট করিনি এখানে। খুঁজে খুঁজে গদা ভবনের ভেতর আমরা টয়লেট পেলাম। এর আগের ইউরিনেরটা ওখান থেকে আমরা দুজনেই বেরিয়ে চলে এসেছি, মানে টয়লেটটা এতটাই নোংরা। মায়াপুর গেছি অনেক বছর আগে, এবারে গিয়ে যা বুঝলাম পুরো মায়াপুরের যে মেন মন্দিরটা তৈরি হচ্ছে তাকে ঘিরে অসংখ্য ভবন, আর সেখানে থাকার ব্যবস্থা, তার সাথে খাওয়ার ব্যবস্থা, মানে পুরোটাই একটা ইসকনের নিজস্ব হোটেল বিজনেসের মতো চারপাশে গড়ে উঠেছে। খাওয়ার, ফুড কোর্ট, রেস্টুরেন্ট, সুপার মার্কেট, অনেক কিছু। তাই একটু আগে বললাম পুরোটাই ইসকনের সার্ভাইভালের জন্য সেলফ সাস্টেন্স বিজনেস প্ল্যাটফর্ম। ইসকনের মন্দিরের মধ্যেই আমাদের 4 হুইলার পার্ক করে সেখান থেকে ইসকনের টোটোয় মাথা পিছু 10 টাকা দিয়ে মেন গেট অবধি চলে এলাম। সেখান থেকে আবার মাথা পিছু 10 টাকা টোটোতে দিয়ে সোজা পৌঁছে গেলাম নবদ্বীপ যাওয়ার জন্য ফেরিঘাটে। আমরা প্রথম ভেবেছিলাম নবদ্বীপ যাব, সেখান থেকে আসবো মায়াপুর, কিন্তু নবদ্বীপ অনেক পুরনো শহর, তাই সেখানে রাস্তাঘাট অনেক সরু, গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই, আর গাড়ি নিয়ে ঘোরা তো অসম্ভব, সেটা একটু পরেই বুঝতে পারবে। তাই প্রথম নবদ্বীপ যাবে না মায়াপুর? আমি বলবো মায়াপুর। এখানে একটা কথা খুব ক্লিয়ারলি বলে রাখি, মায়াপুরে এই ইসকন মন্দির ছাড়া আর কোনো কিছুই পুরনো নয়। তাই এখানে যদি কোনো টোটোওয়ালা বলে তোমায় শ্রী চৈতন্য জন্মস্থান ঘুরিয়ে দেখাবো ইত্যাদি ইত্যাদি, তাদের ট্র্যাপে পড়ো না, কারণ মায়াপুরে সেই রকম কিছুই নেই। যা পুরনো জিনিস সব নবদ্বীপে। মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার জন্য নৌকোও চলে, আবার লঞ্চও চলে। নৌকোর ভাড়া 5 টাকা মাথা পিছু, আর লঞ্চে 10 টাকা। আর এই জার্নিটা অনেকটা স্পেশাল, কারণ এখানে দুটো নদীর মিলনস্থল, জলঙ্গি এবং হুগলি নদী, যাকে আমরা এখানে বলে থাকি গঙ্গা নদী। আর সব থেকে আশ্চর্যকর বিষয়, এই জলঙ্গির উৎস পদ্মা নদী বা গঙ্গা নদী বলা যেতে পারে, এবং তার মিলন মানে মোহনা সেই গঙ্গা নদীতেই। তা সত্ত্বেও এর জল কালো। এইটা শুধু এপার থেকে ওপার যায় কৃষ্ণনগর শিয়ালদা লাইনের জন্য, আর এইটায় যাবো ওপারে নবদ্বীপ। এই জার্নিটা এই কারণেই স্পেশাল, কারণ জলঙ্গির কালো জল এবং গঙ্গার ঘোলাটে জল দুটোকে আলাদা আলাদা করে দেখার যে একটা অভিজ্ঞতা, সেটা লঞ্চে করে গেলেই একমাত্র সম্ভব। কারণ নৌকো চলে গঙ্গা টু গঙ্গা, আর লঞ্চ চলে জলঙ্গি টু গঙ্গা। এবার এখানে একটা কথা বলে রাখি যে এই দুটো জায়গা একদিনে কি দেখে ফেরা সম্ভব, মানে 70, 80, 100 কিলোমিটার দূরত্ব থেকে? আমি বলবো একেবারেই সম্ভব, যদি তোমরা একটু আর্লি মর্নিং স্টার্ট করো। আর একটা জিনিস মাথায় রাখবে, নবদ্বীপের সব মন্দির মোটামুটি 12টা থেকে 12:30টায় বন্ধ হয়, আর বিকেলে 4:30 থেকে 5টার সময় খোলে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে দুই নদীর আলাদা আলাদা জলের রং, জলঙ্গি কালো রং, আর এই যে ঘোলাটে আমাদের গঙ্গা মা। আমরা এখন চলেছি 60 বছরের ইতিহাস ছেড়ে, মায়াপুর ছেড়ে 640 বছরের ইতিহাস খুঁজতে।
সেই নবদ্বীপে, যেখানে জন্মেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যার পথ অনুসরণ করেই গড়ে উঠেছে এই ইস্কন। কিন্তু আজ এই ইস্কন মায়াপুরের আড়ম্বর, চোখ ধাঁধানো গড়ন আর নতুনত্বে হারিয়ে গেছে প্রভুর ঠিকানা, সেই নবদ্বীপ। নবদ্বীপ বহু পুরনো শহর, এখানে দর্শনীয় স্থানের অভাব নেই। তাই কোনটা দেখবে আর কোনটা দেখবে না সেটা আগে ভাগে ডিসাইড করে রাখা ভালো। আমরা এখানে নেমেই আগে একটা বার্গেনিং করে টোটো ঠিক করে নিলাম। যার যেরকম বার্গেনিং স্কিল সে সেই রকম রেটে টোটো পাবে। মোটামুটি 4-5 কিলোমিটারই রেডিয়াসে ঘোরাবে এরা। প্রথমেই আমরা এসে পৌঁছলাম গুপ্ত বৃন্দাবন মন্দির। এই নামেই সবাই এই মন্দিরকে চেনে। এখানে আর একটা জিনিস বলে রাখি, নবদ্বীপের প্রতিটা মন্দিরের হয় আলাদা আলাদা ট্রাস্টি বোর্ড, না হলে বংশ পরম্পরায় সেই মন্দিরের দেখাশোনা হয়ে আসছে। এখানে কোনো মন্দিরে ইস্কনের কোনো রকম ইনভলভমেন্ট কিন্তু নেই। এই বিষয়টাই আমাকে একটু ভাবিয়ে তুলল, কারণ ইস্কনের অনেক ফান্ডিং আছে, তাই বিশাল আকার ধারণ করেছে। নবদ্বীপের প্রতিটা মন্দির কিন্তু নিজেদের ট্রাস্টি বোর্ডের ভরসাতেই টিকে আছে। নবদ্বীপের দর্শনীয় স্থানের যদি আমি নাম বলতে যাই তাহলে লিস্ট 15 ছাড়িয়ে যাবে। তাই আমি এখানে বলবো মাত্র 3-4টে জায়গা, যেখানটা ঘুরলেই তুমি বলতে পারো নবদ্বীপ ঘোরা সার্থক হলো। কারণ পুরো নবদ্বীপে মঠ মন্দিরের অভাব নেই, দেখতে চাইলে 2 দিনও কম পড়বে। মায়াপুর দর্শনের পর যখন নবদ্বীপ দর্শন করবে তখন এই গুপ্ত বৃন্দাবন 10 টাকার টিকিট কেটে ভেতরে গিয়ে মনে হবে কী বা দেখলাম। কিন্তু একটু ভেবে দেখো, এই 10 টাকার টিকিট আর মন্দিরের সামনে রাখা দানপাত্র, এর ভরসাতেই কিন্তু এত বড় একটা মন্দির টিকে আছে। মায়াপুরের চোখ ধাঁধানো বিশালত্বের সামনে নবদ্বীপের ঠাঁই কোথায়? আমায় যদি এই প্রশ্ন করো, আমি বলবো এই দুয়ের তুলনাই হয় না। যদি নবদ্বীপের তুলনা করতে হয় তাহলে তা করা উচিত বৃন্দাবনের সাথে। বৃন্দাবন শ্রীকৃষ্ণের স্থান, আর নবদ্বীপ তারই পুনর্জন্ম, শ্রী চৈতন্যের স্থান। লোকমতে গঙ্গা নদীর গতিপথ পরিবর্তনের সময় শ্রী চৈতন্যর জন্মস্থান সেই গঙ্গা বক্ষে তলিয়ে গেছে। আবার কেউ মনে করেন এই সেই জন্মস্থান যেখানে নিমাই জন্মগ্রহণ করেছিলেন এক নিম গাছের তলায়। নিমাইয়ের জন্মস্থান নিয়ে দ্বিমত থাকলেও এই নবদ্বীপেই তিনি ছিলেন। এই ভাবনাটাই আমাকে অনেক বেশি ভাবিয়ে তুলেছে। এই লুপ্ত তীর্থ উদ্ধার ইনফরমেশন বোর্ডটা অবশ্যই পজ করে একটু পড়ো। আর আমাদের পেছনে সেই নিম গাছ। এবার আমরা পৌঁছলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর 60 ফুট উচ্চতার মূর্তি দর্শন করতে, আর তার সাথে আরও অনেক কিছু। অনেকে বলে এই মূর্তি নাকি এশিয়ার মধ্যে সর্ববৃহৎ। আচ্ছা, সেইটা বিচার করে কি হবে বলো তো? আমরা যে নগণ্য মানুষ তার উদাহরণ এটা। কারণ ভগবানের উচ্চতা একটা মূর্তির উচ্চতা দিয়ে কি মাপা যায়? মাছ দেখা দিই এখানে কত। এখানে ঢুকতে গেলেও কিন্তু মাথা পিছু মাত্র 10 টাকার টিকিট।
গঙ্গার দুই পারে এই নবদ্বীপ আর মায়াপুর দুই গুরুত্বপূর্ণ বৈষ্ণব তীর্থ। একজনের বয়স মাত্র 60 বছর, আর একজনের বয়স 600-র ওপরে। পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ মায়াপুরে আসেন। এটি আমাদের সকলের জন্য গর্বের বিষয়, কারণ শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম, নাম সংকীর্তন এবং বৈষ্ণব ধর্মকে বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মায়াপুরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একটি প্রশ্ন কি আমাদের মনে কখনো আসে, মায়াপুর যাওয়ার আগে বা পরে কতজন মানুষ নবদ্বীপের ঐতিহাসিক এবং আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে জানার চেষ্টা করেছে? অনেক পর্যটক বা ভক্ত মায়াপুরে কয়েকদিন কাটিয়েই ফিরে যান, অথচ গঙ্গার এই পারে অবস্থিত এই নবদ্বীপে একবারও যান না। ফলে ধীরে ধীরে নবদ্বীপের বহু প্রাচীন লীলাস্থান, মন্দির এবং ঐতিহাসিক নিদর্শন সাধারণ মানুষের নজরের বাইরে চলে যাচ্ছে। এই কথাগুলো কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের বিরুদ্ধে নয়, বরং আমাদের নিজেদের জন্য একটি আত্মসমালোচনা, কারণ ইতিহাস ভুলে যাওয়ার দায় আমাদেরই। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি নিয়ে বিভিন্ন ঐতিহাসিক মত থাকলেও শতাব্দীর পর শতাব্দী ধরে নবদ্বীপ ছিল গৌড়ীয় বৈষ্ণবদের অন্যতম প্রধান কেন্দ্র। এখানেই রয়েছে বহু প্রাচীন মঠ, শ্রীবাস আঙ্গন, শ্রী বিষ্ণুপ্রিয়ার স্মৃতি বিজড়িত স্থান, সোনার গৌরঙ্গ, নৃসিংহপল্লী, গুপ্ত বৃন্দাবন এবং অসংখ্য বৈষ্ণব মহাপুরুষের লীলাক্ষেত্র। এই স্থানগুলোর প্রতিটির সঙ্গে জড়িয়ে আছে শত শত বছরের ইতিহাস। কিন্তু আজ যদি আমরা কোনো নতুন দর্শনার্থীকে জিজ্ঞাসা করি নবদ্বীপে কি কি দেখার আছে, অনেকেই হয়তো উত্তর দিতে পারবে না। এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখ। এক সময় নবদ্বীপ ছিল ভারতবর্ষের অন্যতম প্রধান শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র। দূর দূরান্ত থেকে ছাত্ররা এখানে পড়তে আসতেন। তাই নবদ্বীপ যে শুধু ধর্মীয় স্থান তা নয়, এটি ভারতের জ্ঞান চর্চারও এক উজ্জ্বল অধ্যায়। আজ সেই পরিচয় অনেকটাই আড়ালে। অন্যদিকে মায়াপুরে রয়েছে সুপরিকল্পিত অবকাঠামো, পরিচ্ছন্ন পরিবেশ, আন্তর্জাতিক মানের থাকার ব্যবস্থা, দর্শনার্থীদের জন্য নানা সুবিধা। ফলে স্বাভাবিকভাবেই মানুষ সেখানে বেশি আকৃষ্ট হন। এটি কোনো ভুল নয়, বরং এটিই প্রমাণ করে সুন্দর পরিকল্পনা ও সঠিক ব্যবস্থাপনা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু তার মানে এই নয় যে নবদ্বীপের গুরুত্ব কমে গেছে, বরং আমাদের সবার উচিত মায়াপুরে যাওয়ার পাশাপাশি নবদ্বীপের ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থানগুলোও ঘুরে দেখা। কারণ এই দুই স্থান একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, তারা একে অপরের পরিপূরক। আজ প্রয়োজন নবদ্বীপকে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার, প্রয়োজন পরিষ্কার তথ্য সমৃদ্ধ পর্যটন মানচিত্র, প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং আধুনিক সুযোগ সুবিধা, প্রয়োজন এমন এক উদ্যোগ যাতে একজন পর্যটক সহজেই জানতে পারেন নবদ্বীপে কোথায় কি রয়েছে এবং কেন সেই স্থান এত গুরুত্বপূর্ণ। স্থানীয় মানুষদেরও এগিয়ে আসতে হবে, কারণ একটি শহরের ঐতিহ্য রক্ষা শুধু প্রশাসনের দায়িত্ব নয়। আমরা যদি নিজেরাই আমাদের ইতিহাস না জানি, তাহলে আগামী প্রজন্ম কিভাবে জানবে? আজকের শিশুদের অনেকেই মায়াপুরের নাম জানে, কিন্তু নবদ্বীপের বহু ঐতিহাসিক স্থানের নামও শোনেনি। এই ব্যবধান ধীরে ধীরে আরও বাড়ছে। মায়াপুরের উন্নয়ন আমাদের গর্বের বিষয়, কিন্তু সেই গর্বের পাশাপাশি নবদ্বীপের ঐতিহ্য, ইতিহাস এবং আধ্যাত্মিক মহিমাকেও সমানভাবে তুলে ধরা আমাদের কর্তব্য। এই জায়গাটা যেটা সবাই আসে না, সেটা হচ্ছে বিষ্ণুপ্রিয়ার জন্মভিটে। এই জায়গাটা আসার জন্য কালকেও আমি ভাবছিলাম যে বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ি কোথায়, কিন্তু আমি যে টোটোটা বুক করেছি সে নিজে থেকে নিয়ে এসছে এখানে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস শুধু একজন স্বামীর বিদায় ছিল না, ছিল এক নারীর সারা জীবনের নীরব ত্যাগের শুরু। সেই নারী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী। খুব অল্প বয়সে স্বামীকে হারিয়েও তিনি ভেঙে পড়েননি। প্রতিদিন মহাপ্রভুর নাম জপ করতেন, আর প্রতিটি নামের সঙ্গে একটি করে চালের দানা সরিয়ে রাখতেন। সেই সামান্য চাল রান্না করেই দিন কাটত তার। সংসারের সুখ নয়, বিরহকেই তিনি ভক্তির সাধনার রূপ দিয়েছিলেন।
তাই নবদ্বীপের মাটিতে আজও বিষ্ণুপ্রিয়া দেবীর নীরব অশ্রু আর অসীম ত্যাগ ভক্তদের হৃদয়ে ছুঁয়ে যায়। এবার এসে পৌঁছলাম সোনার গৌরাঙ্গ দর্শন করতে। নবদ্বীপে অনেক পরিবারের বাড়িতেই সোনার গৌরাঙ্গ আছে এবং তাদের কোথাও না কোথাও যোগসূত্র শ্রী চৈতন্যর সাথে। এখানে আসল নকল বিচার না করে মনে ভক্তি নিয়ে যে কোনো একটা সোনার গৌরাঙ্গ দর্শন করলেই হবে। এমন কোনো নথি পাওয়া যায়নি যাতে প্রমাণ হয় বিষ্ণুপ্রিয়া দেবী একমাত্র কন্যা ছিলেন বা তার কোনো দাদা ভাই কিছু ছিল না। এই পরিবারের দাবি অনুযায়ী বিষ্ণুপ্রিয়া দেবীর দাদা, তারই বংশধর এনারা, এবং এনাদের বাড়ির সোনার গৌরাঙ্গ 500 বছরেরও পুরনো। আবার অনেকে বলে এই পরিবারের কোনো যোগসূত্রই নেই বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে। দেখো, রামকৃষ্ণ দেবের মতে যত মত তত পথ, কিন্তু আমার একটাই প্রশ্ন, কোনো পরিবার কেন নিজে থেকে নিজেদের পরিবারকে বিষ্ণুপ্রিয়া দেবীর বংশধর হিসেবে বলবে বলো তো? আর এই পুরাতন বাড়ির ভগ্নদশা দেখে কোনোভাবেই মনে হলো না যে এই রকম বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে নিজেদের পরিবারের যোগসূত্রে কোনো রকম আর্থিক সহযোগিতা বা লাভ পেয়েছে এরা। সোনার গৌরাঙ্গের দর্শনের পর আমরা পৌঁছলাম ধামেশ্বর ধামে। এটা শুধু মন্দির নয়, এটা গৌড়ীয় বৈষ্ণবদের কাছে গভীর শ্রদ্ধা ও ভক্তির এক পবিত্র তীর্থ। ধামেশ্বর মন্দির গৌড়ীয় বৈষ্ণবদের অন্যতম পবিত্র তীর্থ। বিশ্বাস করা হয় বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর সন্ন্যাসের পর এখানেই তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন এবং ধামেশ্বর মহাপ্রভুর বিগ্রহের সেবা করতেন। এখানেই সংরক্ষিত রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর পবিত্র কাঠের খড়ম, যা আজও ভক্তিভরে পূজিত হয়। অনেকেই নবদ্বীপে এসে অসংখ্য মন্দির ঘুরে দেখো, কিন্তু যদি তোমার হাতে সময় কম থাকে আর তুমি সংক্ষিপ্ত সময়ে নবদ্বীপের দর্শনকে অর্থবহ এবং পূর্ণ করতে চাও, তাহলে অন্তত এই 3টে পবিত্র স্থান দর্শন অবশ্যই করো। প্রথমে যাও শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর জন্ম মন্দিরে। তিনি শুধু শ্রী চৈতন্য মহাপ্রভুর পত্নী নন, তিনি ত্যাগ, ধৈর্য এবং ভক্তির এক অনন্য প্রতীক। তার জন্মভূমিতে দাঁড়ালে অনুভব করা যায় সেই নীরব আত্মত্যাগের ইতিহাস। এরপর অবশ্যই দর্শন করো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান যোগপীঠ। এখানেই আবির্ভূত হয়েছিলেন নিমাই, যিনি পরবর্তীকালে সমগ্র বিশ্বে হরিনাম সংকীর্তনের বাণী ছড়িয়ে দেন। এখানকার সেই পবিত্র নিম গাছের স্থান ভক্তদের কাছে বিশেষ শ্রদ্ধার। আচ্ছা, আমরা ঘোরাঘুরি করে সব করে চলে এসেছি। আর সব শেষে অবশ্যই এসো ধামেশ্বর ধামে। গৌড়ীয় বৈষ্ণবদের বিশ্বাস অনুযায়ী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী এখানেই মহাপ্রভুর স্মৃতিতে জীবন অতিবাহিত করেছিলেন। এবার আবার নবদ্বীপ থেকে মায়াপুরের উদ্দেশ্যে সেই একইভাবে নৌকা ধরে আমাদের যাত্রা শুরু। আমাদের গাড়ি রাখা রয়েছে মায়াপুর ইস্কনের ভেতরেই।
আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি ধরে আবার রওনা শুরু সেই 100 কিলোমিটারের রাস্তা। ইসকনের মন্দির প্রাঙ্গণের ভেতর যতগুলো রেস্টুরেন্ট আছে, খাওয়ার স্টল আছে, সব কটা কিন্তু ইসকন দ্বারা চালিত, তাই এদের কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড খুবই ভালো। আর তাই আমরা ফেরার সময় এখান থেকে নিয়ে নিলাম লাড্ডু এবং গজা, আর মুখে দিলেই বোঝা যায় যে এটা পিওর ঘিয়ের তৈরি। ফেরার পথে আবার চোখে পড়ল আখের জুস, এটাও কিন্তু ইসকনের নিজস্ব। বাড়ি ফেরার পথে আমাদের রাতের খাবারের জন্য থামলাম চন্দননগরের মিত্র ক্যাফেতে। খাবারের স্বাদ এবং মান যথারীতি ভালোই ছিল, তবে একটি বিষয় না বললেই নয়, তারা নিজেদের ব্র্যান্ডের জলের বোতল পরিবেশন করে 60 রুপিস পার লিটার এমআরপির। যদিও বিলে 50% ছাড় দেওয়া হয়েছিল, তবুও দামটি বাজারে পাওয়া অনেক পরিচিত ব্র্যান্ডের জলের তুলনায় অনেক বেশি। কাস্টমারদের এরমভাবে বোকা বানাবার পদ্ধতিটা আমার একদমই ভালো লাগলো না।